সময়ের সাথে সাথে সমাজে নারী পুরুষ এগিয়ে চলছে সমান তালে। তবু একজন নারীর এগিয়ে যাওয়ার পেছনে থাকে নানান বাধা, থাকে নানান প্রতিবন্ধকতা। কিভাবে সেই সকল চড়াই উতরাই পার করে একজন নারী সমাজে মাথা উঁচু করে দাঁড়িয়ে তার নিজের অবস্থান তৈরি করে, সেই বিষয় নিয়েই আমরা কথা বলবো। দর্শক, আমি তানজিলা খান মিম আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বিশেষ আয়োজন দলিত নারীদের অধিকার আদায়ের উপায় ও চ্যালেঞ্জ এই অনুষ্ঠানে। আজকে আমরা আলোচনা করব অধিকার, মর্যাদা ও অন্তর্ভুক্তি, দলিত নারীদের বাস্তবতা এই বিষয় নিয়ে। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন সালমা আক্তার, অধ্যাপক সমাজবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং তারপর রয়েছেন তামান্না সিং বারাইক, দলিত প্রতিনিধি, দলিত নারী ফোরাম। এছাড়াও আমার সঙ্গে উপস্থিত রয়েছেন আয়েশা আক্তার, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও লিগ্যাল স্পেশালিস্ট, ব্লাস্ট। এছাড়াও আমার সঙ্গে অনলাইনেও একজন অতিথি রয়েছেন মনি রানী, সাধারণ সম্পাদক, দলিত নারী ফোরাম। আমরা সকলের কাছেই যাব, তবে শুরুটা করতে চাই সালমা আপা আপনার কাছ থেকে। আমরা বলছিলাম শুরুতে যে একজন নারী সমাজে এগিয়ে যাওয়ার পেছনে কিন্তু অনেক বাধা থাকে, প্রতিবন্ধকতা থাকে। তবে পুরুষের বাধা প্রতিবন্ধকতা একরকম আর নারীদের প্রতিবন্ধকতাটা একরকম। বিশেষ করে যদি বাংলাদেশের দলিত নারীদের কথা বলি, সেক্ষেত্রে তারা জাত, লিঙ্গ, শ্রেণী এই তিন ধরনের সমস্যার সম্মুখীন অনেক বেশিই হয়। এই যে বহুমাত্রিক একজন নারীর জীবনের সমস্যা এগিয়ে যাবার ক্ষেত্রে, এটি তাদের দৈনন্দিন জীবনে কিংবা মানবিক উন্নয়নে একজন নারীর ক্ষেত্রে কিভাবে বাধাগ্রস্ত করে কিংবা তাকে আসলে তার ভেতরে কি ধরনের প্রভাব ফেলে? ধন্যবাদ। যে বিষয়টি আপনি বলেছেন যে এই সমস্যাটি বহুমাত্রিক, ইন্টারসেকশনালিটি পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমরা দেখি, তো এখানে যেমন ডিফারেন্ট আইডেন্টিটি রয়েছে, তার সাথে সাথে কিন্তু রয়েছে লেয়ার্স অফ ডিসক্রিমিনেশন, লেয়ার্স অফ ইনইকুয়ালিটি। তো সেই দিক থেকে অবশ্যই আমি মনে করি যে সেটি তার একদিকে যেমন নারী হওয়া, অন্যদিকে তার ল্যাক অফ অ্যাক্সেস টু রিসোর্সেস, এডুকেশন অ্যান্ড স্কিল, lack of skill, এবং একই সাথে অ্যাক্সেস টু সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ইনস্টিটিউশনস, ল্যাক অফ ভয়েস। এই সমস্ত আইডেন্টিটিগুলো, ইন্টারসেকশনালিটিগুলো তার এভরিডে লাইফকে কিন্তু বাধাগ্রস্ত করছে এবং আনইকুয়াল লেয়ার্স অফ আনইকুয়াল সিচুয়েশনে তাকে পুশ করছে। তো সেক্ষেত্রে আমরা বলবো যে আমাদের কনস্টিটিউশন কিন্তু ইকুয়ালিটির কথা বলেছে, আমরা জানি 27, 28, 29 আমাদের যে ধারাগুলো রয়েছে সেখানে। কিন্তু অসুবিধাটা হচ্ছে যখনই কিনা আমরা কোনো পলিসিতে যাচ্ছি, নীতি নির্ধারণ, এবং সেটা কৌশলগত অবস্থানে যাচ্ছি, সেখান থেকে যখন আমরা একেবারেই মাঠ পর্যায়ে ইমপ্লিমেন্টেশনে যাচ্ছি, আমার কাছে মনে হয় সেখানে কিন্তু যে লেয়ার্স অফ পারসেপশন, লেয়ার্স অফ মাইন্ডসেট, লেয়ার্স অফ সিস্টেম্যাটিক ডিসক্রিমিনেশনটা রয়েছে। তো সেটা যেটা করছে, একজন ব্যক্তি হিসেবেও তাকে তার মানবিক অধিকার থেকে বঞ্চিত করছে, একই সাথে তার সামাজিক, রাজনৈতিক পরিচয় অধিকার থেকে বঞ্চিত করছে। তো আমার কাছে মনে হয় এটা সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে ইন্টারজেনারেশনাল আইডেন্টিটি অ্যান্ড ক্রাইসিস। বিকজ তার সন্তান যদি তিনি সেখান থেকে বেরোতে না পারেন, এই সামাজিক অবস্থানটি থেকে, যেটি আপনি বলছিলেন যে তার ক্লাস, তার ইনকাম গ্রুপ, তার অকুপেশনাল, আমার মনে হয় যে এই জায়গাটা আরেকটি ইম্পর্টেন্ট ইস্যু যে অকুপেশনাল ডাইভার্সিটি। হয়তো তাদের অনেকেই একেবারেই অকুপেশনাল বা ইনকাম অ্যাক্সেসে যেতে পারছেন না। তো সেক্ষেত্রে তার ইন্টারজেনারেশনাল পোভার্টি থেকে যাচ্ছে, ইন্টারজেনারেশনাল ল্যাক অফ আইডেন্টিটি ক্রাইসিস, এগুলো থাকছে। তো অবভিয়াসলি সেটা তার মানবিক অধিকার, সামাজিক অধিকার, এবং আমরা যেটাকে বলি সোশ্যাল আপওয়ার্ড মোবিলিটি, যে তিনি যেখানে আছেন সেখান থেকে যে একটু বেটার অবস্থানে তিনি যাবেন, সেখানটাকে বাধাগ্রস্ত করছে। আমি একটা প্রশ্ন করতে চাই, যে আপনি বলছিলেন আপা যে ভয়েস রেজ করার একটি বিষয় নারীদের, তো ভয়েস রেজ যখন তারা করবে তাদের মধ্যেও কিন্তু অনেক ধরনের হীনমন্যতা তখন কাজ করে নিজেদের মধ্যে। আমি যদি ভয়েসটা রেজ করি, আমাকে সমাজ খারাপ বলবে, মানুষ খারাপ বলবে, এই যে একটা ট্যাগিংয়ের বিষয় রয়েছে নারীদের ক্ষেত্রে অতিরিক্তভাবে, এবং এগুলো যে একটা সামাজিক চাপ, সেই বিষয়ে আমরা আপনার কাছ থেকে জানবো। তবে আরেকটু অন্যান্য অতিথিদের সঙ্গেও কথা বলি। আমার সঙ্গে তামান্না আপা আছেন। তামান্না আপা, আপনার কাছে জানতে চাই, আপনি যেহেতু একজন প্রতিনিধি এই দলীয় নারী ফোরামের, তো সেই জায়গা থেকে শিক্ষা ও স্বাস্থ্য সেবায় প্রবেশাধিকারের ক্ষেত্রে দলিত নারীরা এবং শিশুদের কথা যদি বলি, তাহলে সবচেয়ে বড় সামাজিক কিংবা প্রাতিষ্ঠানিক বাধাগুলো কি, মানে কি প্রবলেমগুলো ফেস করতে করতে তারা আসলে এই জায়গায় দাঁড়াচ্ছে?
আসলে হচ্ছে যে আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তো আমাদের হচ্ছে দলিত জনগোষ্ঠী হচ্ছে প্রায় ব্রিটিশ পিরিয়ড ধরেই এখানে আমরা বসবাস করে আসছি এবং হচ্ছে অনেকে মাইগ্রেন্ট এবং নন মাইগ্রেন্ট হিসেবে আছেন। তো তখন থেকেই আমাদের হচ্ছে যে কিছু কাজের নির্দিষ্ট পেশার মধ্যে আমাদেরকে হচ্ছে যে ভাগ করে দিয়েছে যে তোমার এই কাজ, যেমন হচ্ছে যারা চা বাগানে থাকছেন চা শ্রমিকরা, তারা শুধু ওই চা পাতা তোলার কাজেই এক পেশার সাথে যুক্ত, এবং যারা হচ্ছেন যারা হচ্ছে মানে কিছু জনগোষ্ঠী হচ্ছে ধরেন মানে যারা বাহিরে সিটি কর্পোরেশনে কাজ করছে তারা হচ্ছে পরিচ্ছন্নতা কাজের সাথেই যুক্ত, কেউ হচ্ছে যে ময়লা ফেলার কাজের সাথেই যুক্ত, আবার কেউ হচ্ছে আপনার মাছ ধরার কাজের সাথেই যুক্ত। তো সেই মানে ইতিহাস থেকে দেখলে দেখা যায় যে সেই তখন থেকেই হচ্ছে একটা নির্দিষ্ট পেশার সাথে যুক্ত থাকায় তখন থেকে বিভিন্ন ধরনের বৈষম্যের শিকার হয়ে আসছে এবং হচ্ছে জনগোষ্ঠী একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে বসবাস করছে, যেমন হচ্ছে ডোম কলোনি, বেথর কলোনি, তারপরে হচ্ছে ঋষি কলোনি বা হচ্ছে আপনার জেলেদের কলোনি। হ্যাঁ, তো যে কলোনির মধ্যে যেহেতু বসবাস করছে তো সেখানকার যে ট্রেডিশন যেমন পঞ্চায়েত সিস্টেম রয়েছে, তারপর হচ্ছে নির্দিষ্ট আবার জাত রয়েছে, বিভিন্ন ধরনের সম্প্রদায় রয়েছে। তো যার কারণে হচ্ছে বিভিন্ন যে মানে সিস্টেমেটিক যে লেয়ার যেটা এক তো হচ্ছে মানে আপনার পঞ্চায়েতের নিজস্ব হচ্ছে সামাজিক একটা হচ্ছে বৈষম্য, আবার বাহিরে আসলে তাকে আবার হচ্ছে নানান ধরনের ট্রিপল বৈষম্যের সম্মুখীন হতে হচ্ছে। তো যার কারণে হচ্ছে যেখানে আমাদের দলিত শিশুদের হচ্ছে যে দেখা গেল যে তার পরিচয়ের কারণে হচ্ছে অনেক সময় সে বৈষম্যের শিকার হচ্ছে। দেখা যাচ্ছে একটা স্কুলে ধরেন একটা ডোমের ছেলে মেয়ে পড়াশোনা মানে যদি করতে যায় বা পরিচ্ছন্নতা ছেলে মেয়ে যদি পড়তে চায়, তার পরিচয়ের কারণেও কিন্তু তাকে ওই জায়গাটাতে বৈষম্যের শিকার হতে হচ্ছে। এর আগে অনেক ছিল যে অনেক ছেলে মেয়েকে দিয়ে হচ্ছে বাথরুম পরিষ্কার করার কাজটাও করানো হতো বা পিছনের বেঞ্চে বসানোর বা হচ্ছে বসতে না দেওয়া পাশাপাশি। তো এইগুলো হচ্ছে ধরেন আপনার তার যে পেশাটার জন্যই, যে সে একটা হচ্ছে কলোনি থেকে আসছে ডোমের ছেলে, বা সে একটা শব্দকর কমিউনিটির ছেলে, বা সে একটা ঋষির ছেলে বা মেথরের ছেলে, এটা হচ্ছে সেই পেশাকে কেন্দ্র করেই কিন্তু বৈষম্যটা করা হচ্ছে। এবং এই দলিত জনগোষ্ঠী কিন্তু হচ্ছে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করছে, উন্নয়নের একদম রুট থেকে সে মানে তারা কাজ করে আসছে, কিন্তু তারাই তাদের হচ্ছে বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত হচ্ছে এবং পিছনে চলে যাচ্ছে, দিনকে দিন মানে পিছনের দিকে ধাবিত হচ্ছে। যেটা সামনের দিকে আগানোর কথা সেটা হচ্ছে কোনো না কোনোভাবে আবার সে পিছনে পড়ে যাচ্ছে। আমরা আবারও আপনার কাছে আসব, এবার একটু আশা আপা আপনার কাছে যেতে চাই। আপনি তো একজন আইনজীবী, তাই সংবিধানের ধারাগুলো একটু আপনার কাছ থেকে জানতে চাই। আসলে সংবিধান, জাতীয় নারী উন্নয়ন নীতি ও অন্যান্য আইনে দলিত নারীদের সুরক্ষার বিধান রয়েছে ঠিক আমরা জানি, কিন্তু সেই বিধান আসলে কতটুকু বাস্তবায়ন হচ্ছে একদম মাঠ পর্যায়ে আমরা দেখছি। এই যে মানুষ ছোট করে দেখছে বিভিন্ন রকম পেশাকে, এতে করে এই যে দলিত নারীরা কিংবা তাদের এই জনগোষ্ঠী প্রতিনিয়ত পিছিয়ে পড়ছে। কিন্তু একটা দেশ কিংবা সামগ্রিক একটা জাতি তো কোনো জনগোষ্ঠীকে ফেলে আসলে সামনে এগিয়ে যেতে পারে না। তো সেই ক্ষেত্রে এই আইনের বাস্তবায়নটা আসলে হচ্ছে না কেন? আচ্ছা, ধন্যবাদ আপা। যেটা আপনি বলছিলেন ঠিকই, যে আমরা যখন একটা উন্নত রাষ্ট্রের কথা বলি তখন আসলে সেখানে আমাদের প্রত্যেকটা নাগরিককেই কিন্তু সাথে নিয়ে এগিয়ে যাওয়া এবং তাদের সমান অধিকার নিশ্চিত করা, এগুলোর মধ্য দিয়ে কিন্তু আসলে একটা যদি বলি সফল রাষ্ট্র, এটাই কিন্তু হচ্ছে একটা মাপকাঠি। তো এখন যেটা আপনি বলছিলেন যে পিছিয়ে পড়া, অনেকেই বলে যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, কিন্তু আমরা আসলে বেশ কয়েকটা ফোরামে এই কথা বলে আসছি যে আসলে পিছিয়ে পড়া শব্দটার সাথে আমরা আসলে একমত না। আসলে আপনার রাষ্ট্রের কিছু মেকানিজমের কারণে আসলে কিছু জনগোষ্ঠী আসলে তাদেরকে পিছিয়ে রাখা হচ্ছে। আমি যদি বলি যে আজকে কিন্তু আমাদের এই আলোচনাটা যদি দেখেন, মনিদি আছেন, দেন হচ্ছে আমাদের তামান্না সিং দিদি আছেন, সো যদি আমরা বলি যে ওনারা কিন্তু আসলে এই জনগোষ্ঠীটাকে কিন্তু রিপ্রেজেন্ট করছেন, প্রতিনিধিত্ব যদি বলছিলেন যে আপনি যদি কেউ কথা বলতে চায় এই জনগোষ্ঠীর, তাহলে কথা বলতে পারে না বা পারিপার্শ্বিক দিক থেকে একটা চাপের কারণে হয়তোবা ভয়েসটা সেভাবে আসে না। সো এনারা কিন্তু আসলে সেই ভয়েসটাকে কিন্তু সামনে নিয়ে আসছেন। এখন কথা হচ্ছে, আপনি বলছিলেন যে আমাদের সংবিধানের কথা এবং আরও বেশ কিছু নীতিমালার কথা। তো আমাদের যদি বলি, সংবিধান কিন্তু আমাদের প্রত্যেকটা নাগরিককেই সমান চোখে দেখার কথা বলেছেন। তারা সমান সুযোগ সুবিধা পাবে, আইনের সমান আশ্রয় লাভের অধিকারী তারা হবেন। এমনকি আপনার কথাও বলা আছে যে যদি আমরা দেখি যে আমাদের কিছু নাগরিক বা জনগোষ্ঠী যাদের কিনা হচ্ছে আরও সমান অধিকারের জন্য তাদের যদি মানে কোনো বিশেষ নীতিমালার রুলস রেগুলেশনের প্রয়োজন হয়, প্রয়োজন বিশেষে কিন্তু
সরকারকে সেই বিশেষ বিধিমালা রুলস রেগুলেশনের কিন্তু প্রণয়ন করার ক্ষমতা দেওয়া হয়েছে। খুবই কনজাস্টেড জায়গায় থাকতে হয়। আমরা যেটা বলি যে সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ অ্যান্ড রাইটস, একটা নারীর যে খুব বিশেষ একটা অধিকার, এই অধিকারটাও কিন্তু আমরা সেখানে দেখি যে ভুলুণ্ঠিত হচ্ছে। সো এই ব্যাপারগুলো আমার কাছে মনে হয় যে একটা কারণ হিসেবে কাজ করে ওনাদের। আমরা আরো কয়েকটি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব, তবে অনেকক্ষণ ধরে আমাদের সঙ্গে কিন্তু ভার্চুয়ালি যুক্ত হয়ে অপেক্ষা রয়েছেন মনিরানী আপা। আপা, আপনার কাছে একটু জানতে চাই, যেহেতু আপনি দলিত নারী ফোরামেরই একজন সদস্য, সাধারণ সম্পাদক, তো সেই জায়গা থেকে আপনার কাছে আসলে সেই নারীদের কথাই জানতে চাই যে এই নারীরা আসলে কি ধরনের প্রতিবন্ধকতার মধ্য দিয়ে প্রতিনিয়ত তাদেরকে যেতে হচ্ছে এবং তারা মানসিকভাবে কতটা শক্ত সামর্থ্য হয়ে নিজেদের কথা বারবার আসলে ভয়েস রেজ করতে পারছে, এটা একটু আপনার কাছ থেকেই জানতে চাই সব নারীদের হয়ে। আমি যখন প্রথমে 2001 সাল থেকে যখন শুরু করি দলিত নারী ফোরাম সংগঠন, তখন কিন্তু প্রথমত এত কষ্ট হয়েছে তাদেরকে সামনে দিকে আনার জন্য, তাদের বাড়িতে বাড়িতে গিয়ে তাদেরকে বোঝানো, তাদেরকে তাদের সাথে কথা বলা এবং তাদের শ্বশুর শাশুড়ির সাথে কথা বলা, বাপ মায়ের সাথে কথা বলা, ভাই বোনের সাথে কথা বলে কিন্তু তাদেরকে আনতে হয়েছে। তখন তারা কিন্তু তাদের ভিতরে একটা বিশ্বাস ছিল না যে আমি কি কাজ করতেছি। এই বিশ্বাসের জায়গাটা কিন্তু আমি তৈরি করতে পেরেছি। এখন তাদেরকে যে যখন আমি প্রত্যেকটা মিটিং মিছিলে যখন নিয়ে আসি, তখন তো তারা নিজের কথাগুলো বলতে পারতো, নিজের অধিকারের সম্বন্ধে তারা জানতো না, যে কিভাবে সরকারের কাছ থেকে যে আদায় করে নিতে হয় সেগুলো কিন্তু তাদের জানা ছিল না। তো সেইগুলো জানাতে আমাদের অনেক সময় লেগেছে। তো এখন যে আমাদের নারীরা এত সচেতন হয়েছে, শিক্ষার হারটাও বেড়েছে, যে নারী নির্যাতন অনেক বেশি ছিল, এই নির্যাতনের হাত থেকে তারা কিন্তু এখন রক্ষা পাচ্ছে। কারণ তারা কিন্তু কিছু মিলে কিন্তু নারী নির্যাতন অফিসে গিয়ে তারা কিন্তু নিজের কথাগুলো বলতে পারত। এবং আমরা যে প্রতি মুহূর্তে যখন আমি দেখতাম যে কিভাবে মেয়েরা যে বাড়িতে পরিবার তারপর সমাজ কাছে নির্যাতন হইত, সমাজ কখনো চায় না যে একটা মেয়ে সমাজে দাঁড়িয়ে কথা বলবে বা ছাত্রের দিকে আসো, তা সমাজ কখনো চায় না। কিন্তু আমরা কিন্তু এটা চ্যালেঞ্জ হয়ে কিন্তু আমরা নেমেছি, নামার পর কিন্তু এই কাজগুলো আমি করে যাচ্ছি। এখন আমাদের মেয়েগুলো কিন্তু খুবই সাহসী হয়েছে, তারা লেখাপড়া করতেছে, তারা তো কিছু ভার্সিটি পর্যন্ত তারা লেখাপড়া করতেছে। প্রত্যেকটা ভার্সিটিতে আমাদের কথা কিন্তু আমরা আনতে পেরেছি। এই যে চ্যালেঞ্জ, পুরুষ পুরুষতান্ত্রিক সমাজের সাথে কাজ করে যে কত যে কষ্ট, এই কষ্ট আমার ছাড়া হয়তো কেউ বুঝবে না। আমি নিজে দলিত মেয়ে, দলিত হয়ে কিন্তু দলিত নারীদেরকে সচেতন করা সবসময় এগিয়ে আসে এবং সরকারকে বাধ্য করতেছি, এটা রাষ্ট্রের দায়িত্ব। তারপরও আমরা সরকারকে বাধ্য করি তাদের শিক্ষার দিক দিয়ে তাদেরকে সামনে দিকে আনা, তাদেরকে সচেতন করা। আমরা যতটুকু পারতেছি আমরা করতেছি, কিন্তু এটা সরকারের দায়িত্ব। সরকার কাছে এই দায়িত্ব কিছু নেই। রাষ্ট্রের কাছে আমাদের সবসময় আবেদন থাকে যাতে রাষ্ট্র এই দায়িত্ব নিয়ে যেন কাজটা করে। আর রাষ্ট্র যদি দায়িত্ব না নেয় তাহলে আমরা কখনো আগাতে পারবো। কাউকে পিছনে রেখে কিন্তু কোনো সমাজ এগিয়ে যেতে পারে, এটাই কিন্তু স্বাভাবিক। আমরা এলজিবি বাস্তবায়ন যখন হবে তখন আমরা সবসময় বলি কাউকে কাজ দিয়ে দেবো, সবাইকে সামনে থেকে নিয়ে কিন্তু এগিয়ে আসতে হবে। আপা, তাহলে আমি আরেকটা প্রশ্ন আপনার কাছে একটু করতে চাই সঙ্গে যুক্ত করে। আপনি নারীদের কথা বলছিলেন, যারা অবহেলিত, দলিত নারী ফোরামের যারা প্রতিনিধি রয়েছেন তাদের কথা বলছিলেন। সেই জায়গা থেকে একটু বলতে চাই যে কর্মসংস্থান ও অর্থনৈতিক অন্তর্ভুক্তির ক্ষেত্রেও কিন্তু দলিত নারীরা এখন বেশ ঝুঁকিপূর্ণ কিংবা স্বল্প মজুরির মধ্যে সীমাবদ্ধ রয়েছেন। তো সেই জায়গা থেকে বিকল্প এবং টেকসই জীবিকায় তাদের অন্তর্ভুক্ত করতে হলে কি ধরনের নীতি বাস্তবায়ন করতে হবে, কার্যকর করতে হবে, একটু আমাদেরকে যদি বলতেন। তবে তো যদি করতে হয় এটা তো সরকারকে দায়িত্ব নিতে হবে। তো সরকার যদি আজকে যেমন দলিত নারীরা যে চাকরি পাচ্ছে না, আমাদের চাকরিগুলো কিন্তু অন্যরা করছে। তো সেই জায়গা থেকে কিন্তু আমরা প্রত্যেকটা এমপি মন্ত্রী
কাউন্সিলর সবাইকে কিন্তু লক করি এবং সরকারকে লক করি। তারা যদি এই দায়িত্ব নেই তাহলে ওই এই যে যেভাবে সীমাবদ্ধতা আমরা আছি ওই জায়গা থেকে আমরা একটু মুক্তি পাবো। এবং আমরা যারা শিক্ষিত মেয়ে তাদেরকে তো আমরা যোগ্যতা অনুযায়ী তাদেরকে চাকরি, আমাদের প্রজেক্ট অনুযায়ী আমরা তাদেরকে চাকরি দিচ্ছি, কিন্তু সবাইকে তো দিতে পারতেছি না। এটা তো রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্র যদি এটা দায়িত্ব নেয় সব দিকে, তাহলে আমাদের কাজগুলো আরো মনে হয় কি যে আমরা কাজগুলো আরো সামনের দিকে আনতে পারবো। তো এই কারণে যে যারা কিশোরী, এই কিশোরীরা যেন যে আগে তো তারাও কিছু লেখাপড়া করতে চাচ্ছে, কিশোরীরা এগিয়ে আছে তাদেরকে আমরা সচেতন করতেছি এবং সাথে সাথে যুব সমাজকেও আমরা সচেতন করতেছি। তারা যেন নিজের কথা যেন নিজে বলতে পারে। এখন দেখা যাচ্ছে যে তন্দ্রাচারীরা যে কাজটা করতেছে সেই কাজের ক্ষেত্রে কিন্তু মেয়েরা যেভাবে কথা বলতেছে, পার্লামেন্ট পর্যন্ত কথা বলা তাদের সাহস আছে, তারা দায়িত্ব নিচ্ছে। তো আমরা চাচ্ছি যাতে আজকে শুধু পার্লামেন্ট কেন, আমরা সারা বিশ্বের কাছে যাতে নিজের মর্যাদা যেন আদায় করতে পারি, সবাই যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারে। কখনো আমরা কিন্তু জলিত হয়ে থাকতে চাই। আমাদের মনিরানী তো আপা, সমাজ আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আসলে দলিত নারী ফোরামের প্রতিটি সদস্যকে আমরা শুভকামনা জানাতে চাই। আপনারা আপনাদের ফোরাম থেকে যে লক্ষ্যে এবং যে স্বপ্ন নিয়ে এগোচ্ছেন প্রতিনিয়ত, সেই স্বপ্ন আপনাদের বাস্তবায়িত হোক খুব দ্রুত, সেই শুভকামনা রইল। আমাদের সঙ্গে স্টুডিওতে তো উপস্থিত রয়েছেনই আপনারা। আমরা আবারও আপনাদের কাছে আসব, তবে অনুষ্ঠানের এর পর্যায়ে একটা ছোট্ট বিরতি নিতে হবে। দর্শক, অনুষ্ঠানের এর পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, একটু পরে ফিরছি। বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বিশেষ আয়োজন। আমাদের সঙ্গে স্টুডিওতে তিনজন অতিথি রয়েছেন। আমরা আবারও যেতে চাই সালমা আপার কাছে। সালমা আপা, আপনি যেহেতু একজন অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয়ের, একটু আগেই কিন্তু মনিরানী আপা আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, তিনি বেশ কিছু সমস্যার কথা বলছিলেন। তো সমস্যার মাঝে একটা কথা তিনি বলেছেন যে আসলে সমাজ কখনো চায় না নারীরা নারীদের অধিকার নিয়ে কথা বলুক কিংবা নারীরা নিজেদের অবস্থান তৈরি করুক। তো সেই জায়গা থেকে আপনি আসলে কথাটির সঙ্গে কতটুকু একমত হবেন? এবং আপনার কাছে আমি শুরুতে একটি প্রশ্ন রেখেছিলাম যে এই যে সমাজ আসলে নারীরা কিছু বলবে, নারীদেরকে ট্যাগিং করবে, নারীরা আসলে সেই ভয়ে কথা বলে না, অনেক সময় মুখ বুজে সবকিছু সহ্য করে কিংবা পিছিয়েই থাকে, সামনে এগোতে চায় না। তো সেই জায়গাগুলো থেকে আসলে সমাজ একজন নারীর মানসিকভাবে কিংবা নারীর এগিয়ে যাওয়ার পেছনে কিংবা নারীর এগিয়ে যাওয়ার না পেছনে কতটা বাধা সৃষ্টি করে? আমার কাছে মনে হয় যে প্রথমেই বাধাটি পরিবার থেকেই শুরু হয়। তো পরিবার যেহেতু একটা সোশ্যাল ইনস্টিটিউশন, সেখানে নারীরা যে ইন্টারনাল বাউন্ডারিটা, সেটা যদি পরিবার সাপোর্ট করে, যেমন তারা যদি এডুকেশনে আসতে পারে, তারা যদি জব ডাইভার্সিটিতে যেতে পারে, মোবিলিটি মাইগ্রেশন সহসা দেখা যায় নারীদেরকে আমরা অ্যালাউ করি না। তো সেটা একটা। দ্বিতীয় হচ্ছে আমি যেটা বলছিলাম যে মাইন্ডসেট কিন্তু একটি দীর্ঘকালীন প্রক্রিয়া, হঠাৎ করে এটি বদলাবে না। এবং আমরা যদি আমাদের রিপোর্টগুলোর দিকে দেখি, তো যে পিরিয়ডিক রিপোর্টগুলো রয়েছে ইউএন গভর্নমেন্ট, তো সেখানে কিন্তু আমরা দেখেছি যে খুব স্পেসিফিক্যালি দলিত নারীদের যে সমস্যা সেটি নিয়ে কিন্তু আলোচনা করা হয়নি, তাদেরকে একটা লাম্প করে দেওয়া হয়েছে মাইনরিটি গ্রুপের মধ্যে। তো এইটা কিন্তু এক ধরনের সমস্যা সোশ্যাল লেভেল, আমি যদি বলি ইনক্লুসিভনেসের ক্ষেত্রে। আরেকটি ইস্যু হচ্ছে যে জেন্ডার ডিসএগ্রিগেটেড ডাটা আমাদের দরকার, তাহলে কিন্তু খুব পরিষ্কারভাবেই আমরা দেখতে পাবো তারা কতটা আসতে পেরেছেন, কতটা আসতে পারেননি। এবং যেহেতু রিসেন্ট সময়কার যে ডেমোগ্রাফিক তথ্য রয়েছে, সেখানে দেখা গেছে 3.5 থেকে 5.5 মিলিয়ন দলিত পপুলেশন রয়েছেন, তার মধ্যে নারীরা তো অবশ্যই রয়েছেন। তো নারীদের ভয়েস রেজিংয়ের ব্যাপারে আমার কাছে একটি মনে হয়, যেটি দিদি বলছিলেন, যে ইনস্টিটিউশনাল লেভেলে এনজিও, সিভিল সোসাইটি, কমিউনিটি, লোকাল গভর্নমেন্ট, তাদের কিন্তু বিশাল একটি ভূমিকা আছে। আমার কাছে মনে হয় যে সোশ্যাল সেফটি নেট
একটা ইস্যু হতে পারে যেখানে নারীদেরকে কাবিখা বা এই ধরনের অ্যাক্টিভিটিসগুলোতে নিয়ে আসা যায়, তাহলে প্রথমেই যে একটা ধাক্কা, সমাজ অ্যাকসেপ্ট করতে চায় না যে নারীরা তার কমিউনিটির বাইরে গিয়ে কাজ করবেন, সেই ভিজিবিলিটিটা কিন্তু আমরা নিয়ে আসতে পারি। এবং আমরা যদি সাস্টেনেবল ডেভেলপমেন্টের আইডিয়াটার দিকে তাকাই, সেখানে কিন্তু আমরা বলছি লিভিং নো ওয়ান বিহাইন্ড, সোশ্যাল ইনক্লুসিভনেসের ক্ষেত্রে। তো সেখানে এত বড় একটা জনগোষ্ঠীকে পিছনে ফেলে রেখে অথবা আগিয়ে না আসতে দিয়ে যদি আমরা বাধাগ্রস্ত করি, অবভিয়াসলি সেটা একটি বড় সমস্যা হবে। আমার কাছে মনে হয় আমি তিনভাবে এটাকে দেখতে চাই। একটি হচ্ছে চিলড্রেন, একটি হচ্ছে অ্যাডোলেসেন্ট এন্ড ইউথ, আরেকটা হচ্ছে যারা এই মুহূর্তে 50+ 40+ অ্যাডাল্ট পপুলেশন রয়েছেন। তো আমার কাছে মনে হয় কি শিশুরা কিন্তু একটি বড় চেঞ্জ মেকার। একদম। স্কুলে, কমিউনিটিতে যদি আমরা বাচ্চাগুলোকে একসাথে কোনো কাজ করতে দিই, এনি কাইন্ড অফ অ্যাক্টিভিটিস, ভলান্টারি অ্যাক্টিভিটিস, এই যে আমাদের কিছুদিন পর পর ন্যাচারাল ডিজাস্টার হয়, তাহলে এই বাচ্চাগুলো যে আলাদা হয়ে থাকে সেই জায়গা থেকে কিন্তু তারা মেইন স্ট্রিমে আসতে পারে। দ্বিতীয়ত হচ্ছে অবভিয়াসলি মেয়ে শিশুদের আরও বেশি ডিসক্রিমিনেশনের শিকার হতে হচ্ছে, সেখানেও কিন্তু স্কুল কমিউনিটি রোলটা প্লে করতে পারে। আপা, আমরা আপনারও কাছে আবারও আসবো। এই যে আপনি বলছিলেন কন্যা শিশুদেরকে স্কুলে বিভিন্ন ধরনের বৈষম্যের শিকার হতে হয়, সেটা একটু তামান আপা আপনার কাছ থেকে জানতে চাই। আপনাদের যে ফোরামে যে শিশুরা রয়েছে, বিশেষ করে কন্যা শিশুরা, তারা আসলে কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে এরকম পরিবার থেকে কিংবা আসলে স্কুলে, একটু যদি বলতেন। বেসিক্যালি আমাদের যেখানে হচ্ছে যে আমাদের যে কর্ম এলাকা যেটা আমরা বলি, যেমন ঢাকা বা নারায়ণগঞ্জ, কেরানীগঞ্জ বা ওভারঅল বাংলাদেশে যে আপনার যেখানে আমাদের এই জনগোষ্ঠীর বসবাস, সেখানে হচ্ছে যে দেখা গেল যে আমাদের এই জনগোষ্ঠীর মধ্যে দেখা যায় যে শিক্ষার হারটা খুবই কম। আর হচ্ছে মানে এটা কি আসলে তারাই শিক্ষিত হতে চান না, কিংবা নিজেদের আগ্রহটা অনেক কম থাকে? বিষয়টা সেটা না, বিষয়টা হচ্ছে যে মানে আপনার ধরেন চা বাগানের এক্সাম্পল একটা আমি উদাহরণটা দেই, যে চা বাগান হচ্ছে আপনার ইকোনমিক কন্ডিশন যেমন এখন 186 টাকা, যেখানে তার হচ্ছে প্রতিদিনের যে ইনকামটা সেটাই কম। তো সেটার কারণে তারা হচ্ছে যে মানে সাহস পায় না যে ছেলে মেয়েদেরকে ভালো স্কুলে দিবে, এবং তারা এটাও জানে যে ভালো স্কুলে দিবে তো সেখানে আবার বৈষম্যের শিকার হইতে পারে। আরেকটা হচ্ছে যে আপনার যেটা বললাম কলোনির একটা পরিচয়, যে কলোনির পরিচয় শুনলে অনেক সময় হচ্ছে স্কুলে ভর্তি নিতে চায় না। হ্যাঁ, ছোট করে কথা বলে অনেক সময়, আচ্ছা ওই কলোনি থেকে আসছো, তোমার টাইটেল কি, এগুলো জিজ্ঞেস করে। আর সবচেয়ে বড় বিষয়, সমাজের তো একটা প্রচলিত আছে যে মেয়েরা এত পড়াশোনা করে কি করবে। হ্যাঁ, তো এইগুলা চিন্তা করে এই জনগোষ্ঠীর মানুষ আরোই হচ্ছে যে উচ্চ শিক্ষার যে বিষয়টা, সেটা হচ্ছে সাহস পায় না। যে ধরেন গ্রামে যারা বা আমাদের চা বাগান অঞ্চলে যারা আছে, তারা কিন্তু মানে বেশি করে মেয়েদেরকে হচ্ছে মানে বাহিরে পড়াটাকে উৎসাহ তেমন একটা দেয় না, কারণ অর্থনৈতিক একটা বিষয় আছে, পারিবারিকও একটা বিষয় এবং সামাজিকও একটা বিষয় এবং নিরাপত্তার একটা বিষয়, যে আমার এই জনগোষ্ঠী থেকে আমি একটা মেয়েকে বাইরে দিব, সে বাইরের সমাজ ব্যবস্থাটা কেমন। হ্যাঁ, যেমন ঢাকায় আসবে বা কোথায় থাকবে, এক তো হচ্ছে এই জনগোষ্ঠী মানে এই কলোনির বাহিরের মানুষগুলোর সাথে তেমন একটা পরিচিত না, আবার হচ্ছে যে সেই সম্প্রদায়গুলোও ভিন্ন, আর হচ্ছে মানে মানে যে সহজে কেউ অ্যাকসেপ্ট করতে পারে না। হ্যাঁ, তো যার কারণে হচ্ছে মেয়েদেরকে তেমন একটা এখনো কিন্তু বাহিরে মানে বাহিরে যেতে দেয় না। তো যার কারণে হচ্ছে মেয়েদের শিক্ষার হারটা মানে একটু নিম্নমুখী। এটাই। আচ্ছা আপা, এই যে তামান্না আপা বলছিলেন যে আসলে নিরাপত্তার একটা বিষয় রয়েছে, কিংবা যেখানে তারা আসলে খেতেই পারছে না যে মজুরিতে, সেখানে শিক্ষাটা অনেক বিলাসিতা। তো সেই জায়গা থেকে আসলে একজন নাগরিকের রাষ্ট্রে সম্পূর্ণ নিরাপত্তা কিংবা শিক্ষা মৌলিক চাহিদার অন্তর্ভুক্ত, তো এগুলো তো আসলে এনশিওর করা রাষ্ট্রেরই দায়িত্ব ছিল। সেক্ষেত্রে আসলে সেগুলো যে হচ্ছে না, এক্ষেত্রে আসলে নিয়ম বা আইন কি বলে? আচ্ছা, আমরা যে তিনজন আছি তার মধ্যে বাকি দুইজনও হয়তো বা জেনে থাকবেন যে আমরা আসলে যারা আসলে হিউম্যান রাইটস ডিফেন্ডার, মানবাধিকার নিয়ে কাজ করি বা প্রান্তিক জনগোষ্ঠীর ন্যায় বিচারের অভিগম্যতা নিয়ে কাজ করছি, আমরা কিন্তু বেশ অনেক বছর ধরে অ্যান্টি ডিসক্রিমিনেশন অ্যাক্ট বা বৈষম্য বিরোধী আইন, এই যে একটা আইন, এটার প্রণয়নের জন্য আমরা কিন্তু ফাইট করে যাচ্ছি। আমরা একাধিক আলোচনা করেছি, মতবিনিময় সভা করেছি এটার জন্য যে আসলে এই যে আমাদের প্রান্তিক জনগোষ্ঠী যারা রয়েছেন, তারা যে প্রত্যেকটা ধাপে ধাপে যে বৈষম্যের শিকার হচ্ছেন, সো এই বৈষম্যের শিকারটা কীভাবে আমরা দূর করে তাদেরকে একদম সমতার কাতারে নিয়ে আসতে পারবো, এটার জন্য কিন্তু হচ্ছে আমার এই বৈষম্য বিরোধী আইনটা প্রণয়ন করাটা খুবই, যদি বলি ইটস সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে যে আমরা সবাই সেন্সিটাইজ, আশা করি যে হয়তো বা আমাদের ডিসকাশনের পরে আপনিও খুব সেন্সিটাইজ হয়ে যাবেন। কিন্তু ঝামেলাটা হচ্ছে যাদের
যাদের আসলে এটার দায়িত্ব নেওয়ার কথা ছিল, খুব দ্রুত গতিতে হচ্ছে এই আইনটা প্রণয়ন করার কথা ছিল, ওনাদের মধ্যে হচ্ছে হয়তো বা যদি আমরা বলি সবারই তো একটা প্রায়োরিটির সেট আপ থাকে, হ্যাঁ, 1 2 3 করে। সো আমরা কেন যাই না যে আমরা ওনাদের প্রায়োরিটির সেট আপের মধ্যে এটাকে প্রথম দিকে নিয়ে আসতে ব্যর্থ হয়েছি, ওনাদেরকে বোঝাতে ব্যর্থ হয়েছি যে যদি আপনি একটা সফল রাষ্ট্র গড়তে চান তাহলে আসলে এই পিছিয়ে পড়া জনগোষ্ঠী, প্রান্তিক জনগোষ্ঠী, এইভাবে কাউকে আপনি ক্যাটাগরাইজ করে আপনি আসলে আগাতে পারবেন না। আপনাকে অবশ্যই একটা বৈষম্য বিরোধী আইন থাকতে হবে, যেখানে হচ্ছে যখনই এই ধরনের কোনো আইনের লঙ্ঘন হবে সেখানে শাস্তির ব্যবস্থা থাকবে। হ্যাঁ, যেমন আপা বলছিলেন যে শিক্ষা প্রতিষ্ঠানে গেলে ওনাদেরকে বৈষম্যের শিকার হতে হচ্ছে, পিছনের বেঞ্চে বসতে হচ্ছে, ওনাদেরকে সব শিক্ষার্থীরা দাঁড়ায় থাকে, ওনার কমিউনিটির শিক্ষার্থীদেরকে দিয়েই হচ্ছে ওয়াশরুম ক্লিন করা হচ্ছে, ক্লাসরুম পরিষ্কার করানো হচ্ছে। আবার আপনারা দেখবেন যে আমরা বেশ কয়েক বছর আগে বা এখনও হয়তো পত্রপত্রিকায় ঘাটলে আমরা দেখবো যে ওনাদের খাবারের হোটেলে ওনাদেরকে ভিতরে ঢুকতে দেওয়া হয় না, ওনাদের সাথে একসাথে বসে কেউ খেতে চায় না। সো এখানে কিন্তু কোনো আইন নাই, কোনো আইন কিন্তু বলে নাই এই বাচ্চাটাকে দিয়ে আপনি ওয়াশরুম ক্লিন করাইতে পারবেন, এই বাচ্চাকে দিয়ে আপনি ঝাড়ু দেওয়াইতে পারবেন, বা এই ভদ্রলোক যদি আমার সাথে বসে, দলিত কমিউনিটির যদি একজন কেউ আমার সাথে বসে। কিন্তু সেখানে কি কেউ চাইলে আইনের দ্বারস্থ হতে পারবে না যে তার সঙ্গে যে এই যে হতে পারবে, কিন্তু যখন আপনার এই বৈষম্যের জন্য একটা স্পেসিফিক আইন থাকবে তখন কি ব্যাপারটা স্ট্রং হয়। কারণ এই প্রত্যেকটা ক্ষেত্রে যেটা হচ্ছে, যেটা আপা বলছিলেন, এটা কিন্তু আমরা বলি না আমরা লিগ্যাল রিফর্ম নিয়ে কাজ করি, আমরা ইনস্টিটিউশনাল রিফর্ম নিয়ে কাজ করি, কিন্তু আমাদের কিন্তু এখন একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে প্র্যাকটিস, যে যদি বলি চর্চা, মানুষের যে একটা ধ্যান ধারণা যে হ্যাঁ এই কমিউনিটির মানুষের সাথে এমন করাই যায়। আপনি দেখবেন যে হচ্ছে মব ভায়োলেন্স, যেটাকে আমরা কিছুদিন আগে বলতাম মব জাস্টিস, কিন্তু আসলে কিন্তু এটা মব ভায়োলেন্স। আপনি চাইলেই কিন্তু একটা প্রান্তিক জনগোষ্ঠী, একটা কমিউনিটিকে আপনি পিটাতে মেরে ফেলতে পারেন। আমরা আরো আসবো বা এই শুটি নিয়ে আমরা আরো একটু কথা বলবো, তবে আরেকটা ছোট্ট বিরতি নেওয়ার সময় হয়েছে। দর্শক, অনুষ্ঠানে এ পর্যায়ে আরো একটা বিরতি নিচ্ছে, একটু পরে ফিরে আসবো। বিরতির পর আবারও স্বাগত আমাদের আজকের বিশেষ আয়োজনে। আশাপা, আপনার কাছে ছিলাম, আপনি মব ভায়োলেন্সের কথা বলছিলেন এবং আইন প্রণয়ন না হওয়ার পেছনের কথাগুলো বলছিলেন, একটু যদি আবারও সেখান থেকেই বলতেন। আচ্ছা, মানে যেটা বলছিলাম যে আসলে আমরা তো এখন খুব দেখা যাচ্ছিল, একটা সময় এটাকে মব জাস্টিস বলে এটাকে জাস্টিফাই করার চেষ্টা করা হতো, কিন্তু আমরা আসলে এটা দেখলাম যে আসলে ইটস নট আ মব জাস্টিস। এটাকে যদি আমরা পারফেক্ট টার্ম দিতে যাই, এটাকে আমরা বলবো মব ভায়োলেন্স, যেখানে কিনা হচ্ছে আপনার এমনিতে তো সাধারণ নাগরিকের সাথে এগুলো হচ্ছেই, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যারা কিনা এই যে প্রান্তিক জনগোষ্ঠী যারা রয়েছেন, তাদেরকে কিন্তু ইচ্ছে করলেই হচ্ছে কেউ মেরে ফেলতে পারছেন, এবং সেখানে আমরা দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তাদের একটা নির্বিকার ভূমিকা আমরা দেখতে পাচ্ছি। আর একটা যেটা বলতে চাচ্ছিলাম, আপা বলছিলেন যে সামাজিক নিরাপত্তা এনশিওর করার দায়িত্ব রাষ্ট্রের, কিন্তু যখন এটা আমরা এনশিওর করতে পারছি না তখন কিন্তু আসলে বেশ কয়েকটা জায়গায় হচ্ছে এটার আমরা রিফ্লেকশন দেখতে পাচ্ছি। যদি বলি যে আসলে বাল্য বিবাহর একটা কথা, আমি যখনই দেখবো যে আসলে আমার সামাজিক নিরাপত্তা আমি এনশিওর করতে পারছি না, দিদি বলছেন যে হ্যাঁ, আমার যখন একটা দলিত যারা কমিউনিটি তারা তো থাকেনি, দারিদ্র্যসীমার নিচে বসবাস করছেন, তো সেক্ষেত্রেও যদি বলি যে রাষ্ট্র থেকে কিন্তু শিক্ষাবৃত্তি, উপবৃত্তি এগুলো দেওয়া হচ্ছে। এখন কথা হচ্ছে সেই যে শিক্ষাবৃত্তি আর উপবৃত্তির যে অ্যামাউন্টটা, এটা কতটুকু আসলে বর্তমান বাজারের সঙ্গে এক্স্যাক্টলি, অথবা আপনার আজকে থেকে 10 বছর আগে একটা অ্যামাউন্ট আপনি দিয়েছিলেন, সেই অ্যামাউন্ট কি আদৌ আমার এখনকার বাজার মূল্যের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা, সেটা কিন্তু ওনারা কেউ অ্যানালাইসিস করে দেখেন না। সো আসলে সেই শিক্ষাবৃত্তি উপবৃত্তির জন্য না পাঠায় আমার কাছে মনে হয় এই কমিটির মানুষজন চিন্তা করে যে একটু বড় হলে কিভাবে তাকে কাজে দিয়ে দেওয়া যায়। আর একটা মানে মাইন্ড সেট আপ হয়ে থাকে যে আমি চা বাগানে কাজ করছি, আমার সন্তানও চা বাগানে কাজ করবে, বাট এটা তো হতে পারে না। কারণ আপনাকে এটার মানে এক্সাম্পল সেট করতে হবে। দিদি যদি পারেন, মনিরা দিদি যদি পারেন, তাহলে কেন চা বাগানের সেই মায়ের সন্তান কেন আগাতে পারবে না, আপনার জায়গায় কেন বসতে পারবে না, আমার মতো আইনজীবী কেন হতে পারবে না। সো এই ধরনের এক্সাম্পলগুলো আমাদের সামনে আনতে হবে। এক্ষেত্রে আমি যদি বলি এক্সাম্পল সামনে আনার কথাটা, যে হচ্ছে আমাদের সংবাদ মাধ্যমে কিন্তু খুব বড় একটা ভূমিকা আছে। অবশ্যই সাকসেস স্টোরি আমরা দেখাতে পারি। আমি এই ক্ষেত্রে একটা প্রশ্ন করতামই আপনাদের তিনজনকে, যে আসলে আমরা কিন্তু গণমাধ্যমেও এরকম পিছিয়ে পড়া নারীদের কথা
খুব কমই শুনি। যখন আসলে এগিয়ে যায় তখনই আমরা সেই গল্পগুলো তুলে ধরি কিংবা সফলতার গল্পগুলো তুলে ধরি, কিন্তু সেই সফলতার পেছনেও কিন্তু আসলে অনেকটা স্ট্রাগল থাকে। তো সেই স্ট্রাগলের গল্পটা গণমাধ্যম আরো কিভাবে বা গণমাধ্যমের সহযোগিতা পেলে এই জনগোষ্ঠী আসলে কিভাবে লাভবান হবে, যদি একটু আমাদেরকে পরামর্শ দিতেন। আসলে ঠিক পরামর্শ না, আমি যেটা বলতে চাই, যদি আমি একদম সাধারণ নাগরিক হিসেবে আমার কাছে প্রায় মনে হয় আমাদের ব্লাস্ট থেকে আমরা ন্যায় বিচারের অভিগমতা নিশ্চিতের জন্য যেমন কাজ করি, সো আমাদের বেশ কিছু অ্যাক্টিভিটিস আমরা করি। যেমন আমরা উইকলি বেসিসে আমরা নিউজ স্ক্যানিং করি, দেন আরটিআই ইনফরমেশনের মাধ্যমে আমরা অনেক ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা করি। তো আমরা যদি নিউজ পেপারটার কথাই বলি, আমরা সবসময় দেখি যে হ্যাঁ, এই ধরনের প্রান্তিক জনগোষ্ঠীর সাথে যে ধরনের ঘটনাগুলো ঘটছে, সহিংসতার ঘটনা বা সেক্সুয়াল অ্যান্ড জেন্ডার বেসড ভায়োলেন্সের যে ঘটনাগুলো ঘটছে, এগুলোর কখনোই আমরা দেখি না যে খুব ফ্রন্ট পেজে থাকে, একটু ভিতরের দিকে পেজে থাকে। তারপরে যদিও বা ধরি যে একটা ভায়োলেন্সের কথা চলেই আসছে, তো কিছুদিন এটা কথা বলা হয়, কিন্তু আসলে এন্ড অফ দ্য টাইম এটা কি হলো, যে আমরা জানি যে প্রত্যেকটা আইনে আপনার বলা থাকে যে একটা টাইম লাইন, এতদিনের মধ্যে তদন্ত রিপোর্ট দিতে হবে, এতদিনের মধ্যে ডিসপোজ করতে হবে। সো এটাকে বলি যে আমরা ট্র্যাক ডাউন করা বা হচ্ছে প্রপার ফলো আপ করা, যে এই জিনিসগুলো কিন্তু ফলো আপ না করার কারণে, ট্র্যাক ডাউন না করার, এমনিতেই তো হচ্ছে এনারা নানা ধরনের বৈষম্যের শিকার হচ্ছেন, প্রত্যেকটা ক্ষেত্রেই হচ্ছে, যদি বলি শিক্ষা, চিকিৎসা, এভরিহোয়ার। অর্থাৎ মানে গণমাধ্যম যদি ওই যে প্রাসঙ্গিক বিষয়গুলো থাকে সেগুলোর মধ্যে একটু ফলো আপ করে, তখন আসলে সেটা হ্যাঁ আমাদের জন্য জানা, আপা যেটা বলছিলেন যে অ্যাকসেপ্টেন্সের একটা অভাব, গ্রহণযোগ্যতার একটা অভাব, এটা অনেকাংশে আমার কাছে মনে হয় দূর করাটা খুব ইজি হবে। দরকার। তামান্না আপা, আপনার কাছে জানতে চাই, একদমই অনুষ্ঠানের শেষের দিকে আছে, একটু ছোট্ট করে জানতে চাই, আসলে আমরা তো অনেক পিছিয়ে পড়ার গল্প বললাম, আপনাদের ফোরাম থেকে এগিয়ে গিয়েছে এবং এই ফোরামের অন্যান্য সদস্যদের কাছে আসলে অনুপ্রেরণা হয়েছে, এমন কি উদাহরণ আপনারা সৃষ্টি করতে পেরেছেন? হ্যাঁ, অবশ্যই। কারণ হচ্ছে দলিত নারী ফোরাম যে সংগঠনটি, এটা তো মূলত দলিত নারী ও কিশোরীদের নিয়েই কাজ করে থাকে। এখান থেকে অনেক মেয়েরা বর্তমানে হচ্ছে যে মানে মানে কিছু শিক্ষাবৃত্তি, মানে অনেক ধরনের শিক্ষাবৃত্তি পেয়েছে, তারপর হচ্ছে ইন্টার্নশিপ কাজের সুযোগ, তারপর হচ্ছে ক্ষুদ্র ব্যবসা যেটা আমরা বলি, ব্যবসায়ী বিভিন্ন কাজে যুক্ত হয়েছে। নিজ কলোনিতেই সেই দোকানগুলো দলিত নারীরা করছেন বা কিশোরীরা করছেন। এছাড়া হচ্ছে স্কলারশিপ, যেটা আমরা শিক্ষাবৃত্তি বলছি, সেটা হচ্ছে দলিত নারী ফোরামের মাধ্যমে সরকার থেকে যে শিক্ষাবৃত্তি বলেন বা হচ্ছে দলিত নারী ফোরামের নিজস্ব প্রকল্পের মাধ্যমে অনেক দলিত নারীদেরকে সুযোগ করে দেওয়া হয়েছে। এছাড়া হচ্ছে দলিত নারী ফোরাম বিভিন্ন যে অন্যান্য সংগঠন বা হচ্ছে অন্যান্য যে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে বা কাজ করে অ্যাডভোকেসির মাধ্যমে কিন্তু দলিত নারীদের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। আর হচ্ছে যে গণমাধ্যমের কিছু আমি বলবো, কারণ গণমাধ্যম যদি এই খবরগুলো না প্রচার করতো, কিন্তু দলিত জনগোষ্ঠীর বিষয়গুলো এখন পর্যন্ত সেরকমভাবে যে মানে যদি প্রচার না করতো, তো দলিত সম্পর্কে অনেকে জানতে পারতো না। আর হচ্ছে যে আরও মানে যেটা দরকার, যে দলিত যে কলোনিগুলো আছে সেইগুলোতে হচ্ছে নতুন যে সংবাদ মানে গণমাধ্যম যে চ্যানেলগুলো আছে, তাদের এগুলো হচ্ছে তাদের ফিল্ডে যাওয়া দরকার। কারণ হচ্ছে এমন কলোনি আছে, যেখানে যেমন ফতুল্লা ডোম কলোনির আমি কথা বলি, সেখানে হচ্ছে অর্থাৎ গণমাধ্যমের কিন্তু একটা বড় ভূমিকা আছে এই জনগোষ্ঠীর সফলতার পেছনে, অথবা তাদের বাধাগ্রস্ত হচ্ছে সেই গল্পগুলো তুলে আনার পেছনে। আমরা আবারও আপনার কাছে আসবো, তবে সালমা আপা আপনার কাছে একটু জানতে চাই, এই যে আমরা বলছিলাম যে মানসিকভাবে মানুষ যে বিভিন্ন রকমের পিছিয়ে আছে কিংবা নানা রকমের হেয় প্রতিপন্ন করা হচ্ছে, কিংবা তারা আসলে এই দলিত জনগোষ্ঠীদের মধ্যে যে শিক্ষার অভাব রয়েছে, তারা কিভাবে আসলে নিজেদের মানসিক অবস্থাটা চেঞ্জ করতে পারে, যে ক্ষেত্রে তারা আসলে আমাদের মতো হতে পারে, কিংবা এই যে আপা যেমন বলছিলেন, তাদের সন্তানরা কেন আইনজীবী হবেন না, তাদের সন্তানরা কেন আমার জায়গায় আগামী দিনে বসবেন না, এই যে মানসিক চিন্তার পরিবর্তনটা, সেটি আসলে কিভাবে আনা সম্ভব হতে পারে, একটু ছোট্ট করে জানতে চাই। আমার কাছে মনে হয় যে দলিত শিশুদের ঝরে পড়া দুটো কারণ, একটা চাইল্ড লেবার, একটা চাইল্ড ম্যারেজ, যেটা অন্য শিশুদের বেলায় হচ্ছে বাংলাদেশে। তো আমি ব্রিটিশ কাউন্সিলের সাথে, এডিবির সাথে, ওয়ার্ল্ড ব্যাংকের সাথে 3টা ডিফারেন্ট স্টাডি করেছিলাম এই স্কুলগুলোতে কিভাবে আসলে ইনক্লুশনটা নিয়ে আসা যায়। তো সেখানে কিন্তু কিছু স্কুল আমি দেখেছি যেগুলো ইউসেপ এবং ব্র্যাক রান করছিল, তারা কিন্তু খুব ফ্লেক্সিবল টাইমিং এবং বাচ্চাদের অ্যাক্সেস অ্যান্ড এক্সিটের ক্ষেত্রে প্রচুর ফ্লেক্সিবিলিটি, ইনক্লুশনের ক্ষেত্রে মোটিভেশন
এবং কিছু কমন গ্রুপ ওয়ার্কস তাদের লোক্যালিটিতে করার মাধ্যমে বাচ্চাদের এই যে সেগ্রিগেশনটা ছিল একসময়, পরস্পরের প্রতি একটা মিসট্রাস্ট ছিল, সেগুলোকে কিন্তু দূর করতে পেরেছে। আরেকটি বিষয় হচ্ছে এই স্কুলগুলো এডুকেশনের পাশাপাশি অকুপেশনাল মোবিলিটির ক্ষেত্রে সাহায্য করছিল, বাচ্চাদের স্কিল ডিফারেন্ট ইনস্টিটিউশনগুলোর সাথে, ইন্ডাস্ট্রির সাথে কানেক্ট করে দেওয়া। তা আমার কাছে মনে হয় একটা বড় ইস্যু হচ্ছে ল্যাক অফ অ্যাক্সেস টু মার্কেট ইকোনমি। যখন ইকোনমিক অ্যাডভান্সমেন্টে হয় তখন কিন্তু তারা আস্তে আস্তে সোশ্যাল সিচুয়েশনটা চেঞ্জ করার চেষ্টা করতে পারে। আরেকটি বিষয় আমরা যেটা একটু আগে আলোচনা করছিলাম যে মিডিয়া কিভাবে রোল প্লে করতে পারে। অবভিয়াসলি মিডিয়া তো একটি বিশাল ইনস্টিটিউশন যেটা কিনা আমাদের মাইন্ডসেট চেঞ্জে সাহায্য করতে পারে। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় কি একটা হচ্ছে রিজিয়নাল যে মিডিয়া আছে তারা কিন্তু একটা বড় ধরনের ভূমিকা পালন করতে পারে। সেখানে কালচারাল প্রোগ্রামগুলোতে, সোশ্যাল অ্যাডভান্সমেন্টগুলোতে কিভাবে দলিত জনগোষ্ঠী কন্ট্রিবিউট করছে, সোশ্যাল ইন্টিগ্রেশনটা কিভাবে হচ্ছে, অ্যাসিমিলেশনটা কিভাবে হচ্ছে, সেই ইস্যুগুলোতে নিয়ে আসা। এবং আমার কাছে মনে হয় একটু আগেই আপনারা যা বলছিলেন যে সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে পজিটিভ ইস্যুসগুলোকে হাইলাইট করা। আমরা কিন্তু যখনই কথা বলি তখনই কিন্তু পপুলেশনের ডিসঅ্যাডভান্টেজটা নিয়েই কথা বলি, কিভাবে তারা ওভারকাম করছে, সেটাকে কিভাবে রেপ্লিকেট করা যায়, ভার্সেটাইল একটা সিচুয়েশনে নিয়ে যায়, সেটা নিয়ে কথা বলি না। তো অবভিয়াসলি আমরা এই মুহূর্তে অনুষ্ঠানের পর্যায়ে একটা ছোট্ট বিরতি নেওয়ার সময় হয়েছে। আমরা বিরতির পরে আবার আপনার কাছেই আসবো। দর্শক, সময় হলো আরো একটা বিরতি নেবার, একটু পরে ফিরে আসবো। বিরতির পর আবারও স্বাগত। আপা, বিরতিতে যাবার আগে তো আপনার সঙ্গে কথা বলছিলাম, আপনি বলছিলেন আসলে মানসিক পরিবর্তন, চিন্তা ভাবনা আনা জরুরি, সে প্রসঙ্গে যদি একটু বলতেন। আমার কাছে মনে হয় প্রথম কথা হচ্ছে দলিত জনগোষ্ঠীকে একেবারে একটা হোমোজেনাস গ্রুপ হিসেবে না দেখে তাদের হ্যাটারোজেনিটি এবং নিড বেসড অ্যাপ্রোচে যাওয়া। সেই ক্ষেত্রে কী ধরনের ক্রাইসিস আছে, যেমন আমরা একটু আগে জানলাম যে চা বাগানে যারা কাজ করছেন তাদের আসলে ওয়েজেসটা খুবই কম। আবার হয়তো কোনো জনগোষ্ঠী আছে যারা অকুপেশনাল কারণে পাবলিক অ্যাক্সেস পাচ্ছেন না, তাদের রেসিডেন্সিয়াল ক্রাইসিস রয়েছে, অ্যাক্সেস টু পাবলিক স্পেস, পাবলিক ট্রান্সপোর্টেশন রয়েছে। তো এই নিডগুলোকে নিয়ে কিন্তু আগে ডিসকাস করতে হবে। সেক্ষেত্রে আমার কাছে মনে হয় গভর্নমেন্টের ডিফারেন্ট ইনস্টিটিউশন যেগুলো গ্রাসরুটসে কাজ করে, উইমেন অ্যাফেয়ার্স, সোশ্যাল ওয়েলফেয়ার, কোঅপারেটিভস, আমার কাছে মনে হয় এরা যদি একটু জয়েন্টলি উইথ মিডিয়া, লোকাল মিডিয়া কাজ করে, সেটা একটা। আরেকটা স্ট্রং ইস্যু আমার কাছে মনে হয় রিসেন্ট সময়ে সোশ্যাল মিডিয়া, যেখানে কিনা তারা খুব কমফোর্ট নিয়ে নিজেকে অ্যাপিয়ার করতে পারেন, তার শেকিনেসটা থাকবে না, তার ভয়েসটা রেজ করতে পারেন। এবং অনেক সময় হয় কি তারা প্রথমে হয়তো আইডেন্টিটিটা হাইড করে শুরু করেন। আমার কাছে মনে হয় দ্যাটস আ গ্রেট আইডিয়া। না, দ্যাটস এ গ্রেট আইডিয়া ইন ওয়ান সেন্স। যতদিন আপনি আপনার পাবলিক ইমেজটা তৈরি করে ফেলবেন তখন কিন্তু একটু আগে আমরা যেটা বলছিলাম যে তার ব্যারিয়ারটা কমবে, সোশ্যাল এজেন্সি তৈরি করতে পারবেন, তিনি কিন্তু নিজে একটা আইকন হয়ে যাবেন। তখন তিনি দলিত জনগোষ্ঠী থেকে এসছেন, এটা কিন্তু তার স্ট্রেংথে পরিণত হবে, উইকনেস। তিনি সেখানে দলিত নারীদের ইস্যুটা নিয়ে আসবেন, দলিত শিশুদের ইস্যুটা নিয়ে আসবেন, এবং কিভাবে সোশ্যাল ইন্টিগ্রেশনটা করা যায়, এবং দে আর পার্ট অফ দ্য মেইন স্ট্রিম সোসাইটি, দে শুডন্ট বি এক্সক্লুডেড, এই ইস্যুটাকে তারা নিয়ে আসতে পারে। তার মানে আপনার কাছে জানতে চাই, এই যে সালমা আপা যেভাবে বলছিলেন যে আসলে সোশ্যাল মিডিয়াটা তো এখন আমাদের সমাজে কিংবা আমাদের জীবনে একটা মুখ্য বিষয়, এবং এটা শুধুমাত্র ছবি শেয়ারিং, ভিডিও শেয়ারিং এর জায়গা থেকেও সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম এটা অনেক বড়। তো সেই জায়গাটা থেকে আসলে আপনাদের যে নতুন প্রজন্ম রয়েছে তারা কি আসলে এভাবে চিন্তা করেছেন কিনা এই সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্মটা ব্যবহারের জন্য? আচ্ছা, এখানে হচ্ছে যে এখন যেহেতু 2026 সালে এই জেনারেশন কিন্তু সোশ্যাল মিডিয়া ইউজ করছে আমাদের, এবং হচ্ছে যে যেখানে হচ্ছে ধরেন যে কোনো ধরনের যদি ভায়োলেন্স হয়ে থাকে বা কোনো জায়গায় কোনো কিছু একটা সমস্যা হচ্ছে, সেটা কিন্তু অনেকে কিন্তু এটা লিখে সুন্দর করে শেয়ার করে থাকেন। কিন্তু অনেকে হচ্ছে যে ধরেন হয়তো বা সেটা স্কিপ করে যায়, হয়তো বা দেখে না আসলে বিষয়গুলো, কিন্তু শেয়ার করে। এটা হচ্ছে একটা বড় বিষয়। আরেকটা আমি বলবো যে আসলে নাগরিক বলেন বা ধরেন যারা সরকার বেসরকারের যে জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানে আছেন, তাদের এই জনগোষ্ঠীর বিষয় আরেকটু পড়াশোনা করা দরকার বা সচেতন হওয়া দরকার। এবং হচ্ছে আমাদেরও জনগোষ্ঠীর হচ্ছে বিষয় যেটা হচ্ছে যে আগ্রহ থাকা দরকার, এবং হচ্ছে সেই জায়গায় যাওয়া দরকার যে আসলে সেই জায়গায় কি হচ্ছে আমি একটু গিয়ে দেখি, এটা একটা বড় বিষয়। আর একটা হচ্ছে আমাদের জনগোষ্ঠীর মাঝে হচ্ছে কি গবেষণাটা নেই, মানে
প্রচুর গবেষণা করতে হবে আমাদের এই জনগোষ্ঠীকে নিয়ে। যদি আপনি যখন গবেষণার কাজটা যখন করবেন, তখন অন্যান্য যে যারা নাগরিক আছে তারা জানতে পারবে আসলে সেই কলোনিতে কত জনগোষ্ঠীর বসবাস, তারা কি কি ধরনের বৈষম্যের শিকার হচ্ছে, তার কি কি অধিকার পাচ্ছে না। তো যার কারণে হচ্ছে যে সঠিক গবেষণাগুলো না থাকার কারণে কিন্তু অনেকে সেই পর্যন্ত রিচ করতে পারছে না। যেমন সমাজসেবা বলেন বা মহিলা বিষয়ক অধিদপ্তর বলেন বা অন্যান্য যে ইনস্টিটিউশন আছে, এই জনগোষ্ঠীর স্পেসিফিক কোনো ডেটা নেই। আচ্ছা আপা, আপনাকে দিয়ে শেষ করতে চাই। আপনি রাষ্ট্র সংস্কারের কথা বলছিলেন, আপনি একটি আইন জারি করার কথা বলছিলেন, যে এই আইন জারি করার জন্য আপনারা দীর্ঘদিন ধরে লড়াই করছেন। সব কিছুকে ছাপিয়ে আসলে কত দ্রুত কিংবা আসলে এই দলিত নারীদেরকে কিংবা সেই সম্প্রদায়ের শিশুদেরকে সমাজে একটা অবস্থান তৈরি করা দেওয়া যেতে পারে বলে আপনি মনে করছেন? আমার কাছে মনে হয় যে আসলে শুরু থেকে বলছিলাম যে সবাইকে যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছেন, আমরা তো যারা কাজ করছি ব্লাস্ট সহ অন্য যারা হিউম্যান রাইটস ডিফেন্ডার যে সংগঠনগুলো রয়েছেন, আমরা তো সেন্সিটাইজড এবং আমরা সবসময় চাচ্ছি যেন ওনাদের ভয়েসগুলোকে কীভাবে সামনে নিয়ে আসা যায়। এবং তামানাদি বলছিলেন রিসার্চের কথা, সো ব্লাস্ট কিন্তু অনেক আমাদের এই দলিত সম্প্রদায়কে নিয়েও কিন্তু আমাদের খুব এনরিচড কিছু রিসার্চ রয়েছে, কারণ আমরা আসলে আমাদের কাজের প্রয়োজনে করেছি। কারণ আমরা এটা বিশ্বাস করতাম যে যদি আমরা না জানি, দিদি বলছিলেন যে দলিত জনগোষ্ঠী কি, তারা কারা, কিন্তু আমরা কিন্তু এটাও বোঝার চেষ্টা করেছি আমাদের রিসার্চ দিয়ে। আসলে এই যে আমরা বলি যে খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটা সমাজ বা একটা রাষ্ট্র, সফল রাষ্ট্র, ঠিক এই রাষ্ট্রটাকে এই সফলতার পিছনে, এই রাষ্ট্রটাকে এত পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে রাখার পেছনে মানে কাদের অবদানের জন্য আসলে এটা পসিবল হচ্ছে, তাদের সেই অবদানটাও কিন্তু আমরা খুঁজে বের করার চেষ্টা করেছি আমাদের গবেষণার মধ্য দিয়ে। সো এখানে আসলে আমাদের কি দলিত জনগোষ্ঠী কি, কারা এবং তাদের প্রয়োজনীয়তাটা কেন, কোন জায়গাটায় তাদের আসলে এসেনশিয়ালিটা রয়েছে, সেটার জন্য আমাদের গবেষণার প্রয়োজন। আর একটা ছোট কথা আমি বলবো যে আসলে আপনি শুরু থেকে বলছিলেন যে তাদের ভয়েসটা সেভাবে উঠে আসছে না, উঠে আসতে চাইলেও চারপাশ থেকে তাদেরকে দমিয়ে রাখা হচ্ছে। দেন আপা বলছিলেন যে সাইবার যে অনলাইন জগতে যে সহিংসতাগুলো হচ্ছে এবং মাধ্যমটা, এই প্ল্যাটফর্মটা খুব স্ট্রং একটা মাধ্যম। সো ডেফিনেটলি হচ্ছে অনলাইন মাধ্যমটা খুব স্ট্রং একটা মাধ্যম আমাদের ভয়েস রেজ করার জন্য, আমাদের চিন্তাগুলোকে এখানে প্রকাশ করার জন্য। সো এই জায়গাটা আমরা বলবো যে হয়তোবা তামানাদির মনে হতে পারে যে হ্যাঁ ঠিক আছে, এখানে যেমন অনেক সুযোগ আছে মত প্রকাশের, একইভাবে কিন্তু ব্ল্যাকল্যাশের অনেক ব্যাপার আছে, অনেক ধরনের ট্যাগিংয়ের ইস্যু আছে। সো সেই ক্ষেত্রেও আমি শেষ বলবো, যেহেতু আইনের মানুষ, সংবিধান দিয়ে এবং আইন দিয়ে শেষ করব, আমাদের সংবিধানে কিন্তু মত প্রকাশের, চিন্তার আমার স্বাধীনতা দিয়েছে, মত প্রকাশের স্বাধীনতা দিয়েছে। সো সেইটাও আমার অধিকার, এই অধিকারটাকে আমরা ইউজ করব। এবং একই সাথে হচ্ছে আমাদের রিসেন্টলি কিন্তু সাইবার সহিংসতা অধ্যাদেশ 2025ও আছে। যদি আমরা এই ধরনের অনলাইন প্ল্যাটফর্মে যে কোনো ধরনের ট্যাগিংয়ের শিকার হই, সহিংসতার শিকার হই, সেটার জন্য কিন্তু আমাদের এখানে আইনগত সুরক্ষা ব্যবস্থা রয়েছে। সো আমার কাছে মনে হয় খুবই একটা সুন্দর সময় আসছে। আমরা অনলাইন অফলাইন প্রত্যেকটা জায়গাতেই দলিত সম্প্রদায় সবাই যেন হচ্ছে মন খুলে তাদের অধিকার নিয়ে কথা বলি, তাদের প্রতিবন্ধকতাগুলো নিয়ে কথা বলি, তাহলে মনে হয় গ্রহণযোগ্যতার জায়গাটা খুব মসৃণ হবে। আমিও কিন্তু একটু যুক্ত করেছিলাম তখনই যে আসলে একটা দেশ কিংবা একটা জাতি, একটি রাষ্ট্র কখনোই কিন্তু কোনো জনগোষ্ঠীকে ফেলে পেছনে এগিয়ে যেতে পারে না। তো সেক্ষেত্রে আমরা যদি জাতিভাবে বা জাতিগতভাবে দেশকে নিয়ে এগিয়ে যেতে চাই, দেশকে আসলে দেশের মধ্যে মাথা উঁচু করে দাঁড়াতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমার নাগরিক অন্যান্য যারা রয়েছেন তারা কতটুকু আমার মতো করে মাথা উঁচু করে দাঁড়াতে পারছেন, সেটিও একটি দেখার বিষয়। এবং তারাও যখন আমার মতো সমান সুযোগ সুবিধা অধিকার আদায় করতে পারবে, তখনই কিন্তু আসলে বাংলাদেশ পূর্ণভাবে বাংলাদেশ হয়ে উঠবে এবং যে বাংলাদেশের স্বপ্ন আসলে আমরা দেখছি, সম কাতারে বা সম অধিকারে যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি। আপনাদেরকে অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের বিশেষ আয়োজনে। আমরা কথা বলেছি অধিকার, মর্যাদা ও অন্তর্ভুক্তি দলিত নারীদের বাস্তবতা প্রসঙ্গে। আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।